সকালটা শুরু করেছিলাম আমরা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে। প্রথমে ভাবছিলাম কখন বাজবে বেলা 12:30, কারণ 12:30 বাজা মানেই আমরা জানতাম যে এজলাসে এসে উপস্থিত হবেন বিচারক, এবং তারপর সেখান থেকে সেই প্রক্রিয়া শুরু হলো, যেখানে শুনানি হচ্ছিল, সাজা সংক্রান্ত শুনানি। সেদিকে আমরা প্রত্যেক মুহূর্তে নজর রেখেছি, আমরা স্টুডিও থেকে, কেউ ফিল্ড থেকে, আর আপনারা যারা আমাদের দর্শক তারা টিভির পর্দায় চোখ রেখেছেন। আর তারপর আমাদের ঘড়ির কাঁটার জন্য অপেক্ষা ছিল কখন না বেলা 2:45 কখন বাজবে, কারণ সেই সময় সাজা ঘোষণা করা হবে। আমরা অনেক ভেবেছিলাম যে জাস্টিস আসবে, আমরা বিচার পাবো, আমরা সবাই বিচার পাবো, কিন্তু কি পেলাম? আমরা কতগুলো কথা পেলাম, আর তার মধ্যে সব থেকে বড় যে শব্দবন্ধটা সেটা হলো এটা, বিচারক বললেন এই মামলা অর্থাৎ অভয়া মামলা বিরলের মধ্যে বিরলতম মামলা নয়। প্রথমে আমরা তাতেই সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, আশাহত হয়েছিলাম, ক্ষুব্ধ হয়েছিলাম, আর তারপর ক্ষোভের আগুনটা বোধহয় আরও একটু নিজেদের মধ্যেই জ্বলতে শুরু করলো, কারণ আমরা শুনলাম লাইফ সেন্টেন্স দেওয়া হলো, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের কথা শোনানো হলো সঞ্জয় রায়কে, কিন্তু ফাঁসির সাজা শোনানো হলো না। তাহলে 5 মাস 11 দিন ধরে আমরা কোন লড়াইটা লড়লাম? অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। জীবনের শেষ দিন পর্যন্ত জেলেই থাকতে হবে অভয়ার ধর্ষক ও খুনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। অভয় ধর্ষণ খুনের মামলায় কি রায় দেয় আদালত, সেই দিকেই তাকিয়েছিল গোটা দেশ। সোমবার সকাল থেকে শিয়ালদহ আদালত চত্বরে ছিল টান টান উত্তেজনা। তারই মধ্যে দুপুর 2:45 নাগাদ সাজা ঘোষণা করলেন শিয়ালদহ কোর্টের বিচারক। সঞ্জয়ের ফাঁসির দাবিতে সওয়াল করে সিবিআই। শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। জরিমানা বাবদ 1 লক্ষ টাকা দিতে হবে সঞ্জয়কে। অনাদায়ে আরো 5 মাস বেশি সাজা সঞ্জয়ের। প্রয়োজনে হাইকোর্টে যেতে পারবেন সঞ্জয় রায়। ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস এবং ফাইন, একই সঙ্গে 66 ধারায় যে ধর্ষণ এবং ধর্ষণের সময় তাকে যে আঘাত যাতে মৃত্যু হতে পারে সেই কারণে বিএনএস এর 66 ধারায় আমৃত্যু কারাবাস এবং 103-এর 1 ধারায় অর্থাৎ খুন বা মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস এবং ফাইন করা হয়েছে। একইভাবে স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ, মোট 17 লক্ষ টাকা ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই রায় শোনার পরই ক্ষোভে ফেটে পড়ে আদালত চত্বরের বাইরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ। বিহাইন্ড দ্য স্ক্রিন তাদেরকে আড়াল করে রাখা হয়েছে, প্রকৃত যারা দোষী তাদেরকে সামনে নিয়ে আসুক, আমরা তো এটাই চাই। দ্যাট ইজ কল্ড ফেয়ার জাস্টিস। এটা কি হলো? কোন এটা যদি বিরলতম ঘটনা না হয়, আর কোনটাকে বিরলতম ঘটনা বলে সেটা যদিও আমার জানা নেই। সোমবার মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে গিয়েছিল বিচার ব্যবস্থার উপর আস্থা। সিবিআই এর ভূমিকা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। এতদিন ধরে এত লড়াই, এত আন্দোলন, এত প্রতিবাদ, এত প্রশ্ন করার পরে এই রায়ের পর আমরা সত্যি সত্যি ভাষাহীন। সত্যি মানুষ প্রশ্ন করবে, এবার আর কাউকে থামানো যাবে না যে আসলে বিচার চলছে নাকি বিচারের নামে প্রহসন হলো। যদি অভয়ার ধর্ষণ এবং খুন যদি রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয়, বিচারক বলছেন নাকি এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয়, তাহলে কি এটা নর্মাল ক্রাইম? যে কোনো মেয়েকে তার কর্মস্থলে যে কেউ ঢুকবে, যে কোনো সিভিক ভলেন্টিয়ার ঢুকে তাকে ধর্ষণ করবে, হত্যা করবে, এটা সাধারণ বিষয়? কি চলছে? এটা কেমন বিচার? এই রায়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে অভয়ার পরিবার। তবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচার পাবেন বলে এখনো আশা ছাড়েননি তারা। এই ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা। আমার মেয়ের দায় প্রশাসন এড়াতে পারে না। সে একটা সরকারি হসপিটালে কর্মরত ছিল। প্রথমে পুলিশ তদন্ত করেছে 5 দিন এবং সিবিআই 5 মাসে সেটাতেই তকমা লাগিয়েছে। এটা সিবিআই এর ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। সঞ্জয়ের ফাঁসি চেয়েছিল সমাজের সমস্ত স্তরের মানুষ, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে হতাশ প্রায় প্রত্যেকেই। তবে এখনো হাইকোর্টের রাস্তা খোলা আছে, সেখানে কি বিচার মিলবে? অপেক্ষায় গোটা দেশ। রিপাবলিক বাংলা। প্রশ্নটা উঠতে শুরু করেছিল যেদিন আমরা দেখেছিলাম প্রথম চার্জশিট পেশ করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে, যেখানে একমাত্র একটাই নাম পাওয়া গিয়েছিল, সেটা হলো সঞ্জয় রায়। আর তারপর প্রশ্নটা আরও একটু বেশি করে উঠলো যখন আমরা শনিবার দেখলাম রায় ঘোষণা হলো এবং সেখানে শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হলো।
আর প্রশ্নটা আরও অনেকটা বেশি জোরালো হলো যখন আমরা গতকাল দেখলাম বলা হলো যে এই ঘটনা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমসের মধ্যে পড়ে না, এবং সেই সঙ্গে বলা হলো যে তাকে ফাঁসি দেওয়া হবে না, সঞ্জয়কে ফাঁসি দেওয়া হবে না, তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হলো। এবং সেই সঙ্গে বিচারক এটাও বলেন যে আপনাকে, সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন যে আপনাকে সারা জীবন, এরপরে আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনাকে সংশোধনাগারেই থাকতে হবে। এতো না হয় গেল, কিন্তু ওই যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা পেলাম কি, অভয়ার বাবা মা কি পেলেন, অভয়া নিজে কি পেলেন, বিচারটুকুই তো চেয়েছিলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, চিকিৎসক IMA, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম চৌধুরী, চিকিৎসক। আমাদের সঙ্গে দুজনকেই আমরা পেয়ে গিয়েছি। আপনারা দুজনেই যে প্রফেশনের সঙ্গে রয়েছেন সেই প্রফেশনেই একজন সরকারি হাসপাতালে ছিলেন কর্তব্যরত অবস্থায়, সেই সময় তাকে এভাবে ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে ভয়ানক আঘাত দিয়ে। আর সেই প্রত্যেকটা প্রমাণ আমরা জানি CBI যেগুলো দিয়েছিল 18টা প্রমাণ সঞ্জয়ের বিরুদ্ধে, সেগুলো এসে গিয়েছিল রায় ঘোষণার দিন, সেগুলো বিচারক বলেছিলেন সঞ্জয়কে নির্দিষ্ট করে, তারপরেও তাকে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমের সাজা শোনানো হলো না কেন? আপনাদের কি মনে হয়, আপনারা কি আদতে সন্তুষ্ট? দুটো বিষয়, একদিকে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম কিনা এটা নিয়ে নিজেরা ভেবেছেন কিনা, এবং এই সাজা। প্রথমে আমি রঞ্জনবাবুর কাছে আসবো। বিশেষজ্ঞ প্রথমেই বলবো, আমাদের দেশে যত বাবা মারা রয়েছেন তাদের ঘরে যদি কন্যা সন্তান থাকে তাহলে অন্তত 18 লক্ষ টাকা, মানে 1 লক্ষ আর 17 লক্ষ টাকা আপনারা ফিক্সড ডিপোজিট করে রাখুন, যাতে পরবর্তীকালে কারো কাছে আপনাদের হাত চাঁদে না হয়। আপনি বলছিলেন যে এই বিরলতম এটা একদম সরলের মধ্যে সরলতম ঘটনা। আমি কালকে মেয়েকে অঙ্ক করাচ্ছিলাম, জ্যামিতি পড়াতে আমি জ্যামিতি বক্সটা খুললাম এবং স্কেল, রুলার, এগুলো কম্পাস দিয়ে দেখলাম এটা একদম যেভাবে 9 আগস্ট 2024 থেকে 20 জানুয়ারি 2025 164 দিনে আমরা যা দেখতে পেয়েছি, এবং একের পর এক শুরু হয়েছে প্রমাণ লোপাট থেকে শুরু, এবং দোষীদের আড়াল করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এবং হার্ড এভিডেন্স, সফট এভিডেন্স সমস্ত কিছু ট্যাম্পারিং করা হয়েছে। তারপরে এই যে আমরা 172 পাতার গতকালকে রায় পেয়েছি সেশন কেস নাম্বার 77-এ, আমি কালকে রায়টা পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম, এবং সেখানে আমি কিন্তু দেখলাম যে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো বৃহত্তর ক্ষেত্রে যদি আমরা উচ্চতর আদালতে যাই তাহলে সেখানে কিন্তু অনেক কিছু ঘটনা প্রবাহ আসবে। তুমি যদি গৌরচন্দ্রিকা বা ভূমিকা শুরু করো তাহলে কিন্তু সেখানে শুরু হয়েছে 9 আগস্টের নাগাসাকি বিস্ফোরণের দিনের তাৎপর্য দিয়ে, তারপর কিন্তু একে একে 19 নম্বর পাতা থেকে শুরু হয়েছে জাজমেন্ট, এবং এই জাজমেন্টের প্রক্রিয়ায় সিকোয়েন্সিয়ালি যে সেদিন অভয়া সকাল 8টার সময় ঘর থেকে বেরোনো থেকে 11:50 রাত্রিবেলা মাকে ফোন করা, এই প্রত্যেকটা ঘটনা, এবং 10:53 সময় সকালবেলা 9 আগস্টে আরজিকর মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা মণ্ডল যখন বাবা মাকে ফোন করে, প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ হয়েছে কীভাবে সিকোয়েন্সিয়ালি হয়েছে। তাই আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি পুনর্বিচার করি এবং সেক্ষেত্রে দেখি তাহলে আমরা অবশ্যই কান টেনে আমরা আসল মাথা ধরবো। খালি একটাই কথা মনে করবে, যেটা বলেছে অভয়ের বাবা মার পক্ষ থেকে, যে সন্তানকে এখন শুধু মেধাবী হলে হয় না, বাবা মাকে এখন অনেক প্রভাবশালীও হতে হয়। একদমই, এই যে এই জায়গাগুলো আমরা দেখছি, আমরা তো জানি যে কোনো আদালতেই বিচার্য বিষয় যেগুলো হয় সেগুলো যখন তার রায় ঘোষণা হোক বা সাজা ঘোষণা হোক, দুটো বিষয় দেখা হয়। আইন দুটো বিষয় দেখে, একটা হলো সাক্ষ্য আর একটা হলো প্রমাণ, তথ্য। এই প্রমাণ এবং তথ্য, এই লোপাট হওয়ার বিষয়টাও কিন্তু এই মামলার সঙ্গে জড়িত। অরিন্দমবাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেহেতু আমরা দেখেছি যে একদিকে ধর্ষণ এবং খুন এবং সেই সঙ্গে তথ্য প্রমাণ লোপাট, দুটোই তো একটা মামলার মধ্যে একদম ইন্টিগ্রেটেড হয়ে রয়েছে, একদম সম্পৃক্ত হয়ে রয়েছে, সেই জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাট এই বিষয়টা কি আদতে উঠে এলো এই রায় এবং সর্বোপরি সাজা ঘোষণার মধ্যে দিয়ে? না, একেবারেই না। তথ্য প্রমাণ লোপাট এই ঘটনাটা একেবারেই উঠে আসেনি। তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন ডিএনএ স্যাম্পল কিভাবে ট্যাম্পারিং করা হয়েছে, কিভাবে কন্টামিনেটেড হয়েছে। তো সেখানে ডিএনএ স্যাম্পল কিভাবে কন্টামিনেটেড হলো সেই বিষয়ে কোনো তথ্য আমরা জানি না। সঞ্জয় রায় যে বারবার বলে আসছে যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ফ্রেম করা হচ্ছে, সেই বিষয়ে তার কি ডিটেলস বক্তব্য, যে ঘটনা প্রবাহ তার মতে কিভাবে ঘটলো সেই সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। তো সেই সুতরাং তথ্য প্রমাণ লোপাটের কথা তো আসেইনি, রায়ের মধ্যে কোথাওই আসেনি যে একটা প্রশাসনিক স্তরে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। এবং আমরা দেখেছি কিভাবে গোটা রাজ্য প্রশাসন উঠে নেমে পড়েছিল এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য। তো সুতরাং সেটা শুধুমাত্র একটি সিভিক ভলেন্টিয়ারের জন্য নয়, সেটা সবাই বুঝতে পারছে। তো ন্যাচারালি এই রায় নিয়ে একেবারেই আমরা খুশি নই, ভীষণভাবে হতাশ।
একটাই কথা বলার যে এই যে বিরল থেকে বিরলতম কেস নয়, এটি হাইকোর্ট যেটা বললেন, আমরা কোর্টকে দায়ী করছি, কিন্তু আমার মনে হয় কোর্টকে যেভাবে কেসটা দেখানো হয়েছে, তদন্তকারী সংস্থা যেভাবে কেস দেখিয়েছে, কোর্ট সেভাবেই রায় দিয়েছে, মহামান্য আদালত সেভাবেই রায় দিয়েছে। তো সুতরাং আমাদের মনে হয় আমাদের প্রশ্নটা তদন্তকারী সংস্থাকে করা উচিত যে তোমরা এতদিন ধরে কি করলে? যদি সঞ্জয় রায়কেই ফ্রেম করতে হতো আলটিমেটলি, তাহলে এতদিন ধরে তোমরা কি করছিলে? ঠিক এই জায়গা থেকেই আমি একবার আসবো রঞ্জন বাবুর কাছে। রঞ্জন বাবু, আমরা জানি যে 3টে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এক হলো 63, 64। 63তে যেটা বলা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হতে পারে সে। আর যদি আমরা 64 বলি, সেই 64তে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। আর সেই সঙ্গে 103-এর 1 অর্থাৎ খুন, সেখানে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড যদি সর্বোচ্চ সাজা হয়। সেখানে এই সর্বোচ্চ সাজাটাকে খর্ব করার মতো যথেষ্ট যুক্তি কি রয়েছে? আপনি তো অর্ডার কপিটা পড়েছেন, আপনার হাতেও রয়েছে, আপনি তো পড়ে দেখেছেন, কি মনে হয় সত্যি কি রয়েছে? আর সর্বোপরি যেটা সিবিআই এর আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যে একজন ডিউটিরত চিকিৎসককে আমরা হারিয়েছি, এটা সর্বোচ্চ ক্রাইম নয়, এটা রেয়ারেস্ট ক্রাইম নয় ডিউটিরত অবস্থায়। মাননীয় সেশন কোর্টের জাজ অনির্বাণ দাসবাবু যে রায়টা দিয়েছেন, তার আগে যদি আমরা প্রথমে দেখি, মনে করে দেখি বিশাখা, দেখো সিবিআই এর যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশনে প্রথমবার যখন তদানীন্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় সে আটকে উঠেছিলেন সেই রিভিউগুলো দেখে, এবং সেই এভিডেন্স দেখে বলেছিলেন যে তখন যে এর চেয়ে বড় ক্রাইম হতে পারে না, এবং জাস্টিস পাদরিওয়ালা বলেছেন তার 30 বছরের অভিজ্ঞতায় তিনি দেখেননি যে কিভাবে এরকমভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা যায়। তার পরিপ্রেক্ষিতে আমরা যদি এখানে শিয়ালদার সেশন কোর্টের যে রায় দেখি, সেই ঘটনা প্রবাহ থেকে কিন্তু আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে এই সপ্তকাণ্ডের কি হলো। সপ্তকাণ্ডের প্রধান অতিথি যদি আমরা সঞ্জয় রায়কে ধরি, তাহলে দ্বিতীয় হচ্ছে আমাদের আদালতের রায়, তৃতীয় হচ্ছে বিচার ব্যবস্থার কোট আনকোট ন্যায়, চতুর্থ হচ্ছে ক্রিমিনাল বা অপরাধীদের প্রশ্রয়, 5 হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন হায় হায়, 6 হচ্ছে এবার সঞ্জয় রায়কে নিয়ে পুষে রাখার জেলখানার দায়, এবং সপ্তমত হচ্ছে যে জনগণ এখন আর কি চায়। তাহলে আমরা এক এক করে যদি এগোতে থাকি, তাহলে আমার মনে করব যে এটার পরেও আমরা যাব, কারণ এখন আমি মনে করি যে যদি এই প্রথম অভয়া বিচার পর্ব যদি পুষ্পা ওয়ারের ফায়ার হয়, তাহলে বিচার পর্বের দ্বিতীয় অংশ ওয়াইল্ড ফায়ার এখনো বাকি আছে। আমরা সমস্ত চিকিৎসক সংগঠন এবং অন্যান্য সমমনোভাবাপন্ন যারা আছি, আমরা এটা নিয়ে যতটা উপরে যাওয়া যায় যাব, অভয়ের বাবা মার পাশে থাকবো। কি হতে পারে মানে আমি জানতে চাইছি, কারণ আমরা দেখেছি যেভাবে দিনে নয় রাতে নয়, বৃষ্টি হোক ঠান্ডা হোক যাই হোক, আমরা সেই আগুনটা জ্বলতে দেখেছি, কিন্তু আগুনটা কিন্তু কোথাও গিয়ে নিভু নিভু হয়ে গিয়েছে এখনো। সেটা আমার মনে হয় আমার সঙ্গে সহ নাগরিকরাও একসঙ্গে একমত হবেন। সেটা কি আবার ফায়ার যদি ইগনাইট করতে হয়, কি করতে হবে? এখনো যে আমাদের কাছে রিপোর্টস আছে, এবং তার মধ্যে সিএফএসএল এর যে রিপোর্টটা আছে, তার মধ্যে 2টি জায়গা রয়েছে, এবং সেই সিএফএসএল মনে রাখতে হবে 20 পাতার রিপোর্টে 40টা ছবি সম্বলিত যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে একটা কথা কিন্তু ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে প্লেস অফ অকারেন্সটা সেমিনার রুম নয়, সেটা দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রাত 12টা থেকে 4টে পর্যন্ত গতিবিধিগুলো যে 4 জন সহপাঠী ছিল এবং যে অ্যাপ কোম্পানি খাবার দিয়েছিল, তাদের ক্ষেত্রেও সেই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। তুমি ভাবো বিশাখা, কী করে হয় একজন মদ্যপায়ী সে যদি 60 ml এর বেশি মদ্যপান করে, তার ইনিশিয়ালি অ্যালকোহল অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাফ্রোডিসিয়াক, সেক্সুয়াল ডিজায়ার বাড়ায়, কিন্তু একটা সার্টেন লিমিটের পর তার কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন হবে এবং তার কোনো জাজমেন্টের পাওয়ার থাকবে না। তারপরে সে মদ্যপান করলো প্রথমবার, তারপর নিষিদ্ধ পল্লীতে গেল, বন্ধুকে ডাকলো, দ্বিতীয়বার মদ্যপান করলো, তারপর 29 মিনিটের মধ্যে খুন ধর্ষণের মধ্যে ন্যাক্কারজনক, কারণ সিসিটিভি ফুটেজে তুমি 4:02 থেকে 4:31 আমরা দেখতে পেয়েছি, সেই মধ্যে সঞ্জয় রায় একাই অপরাধ সংগঠিত করলো। তা এই প্রত্যেকটা জায়গায় এখন আমরা এগোবো, এবং সিএফএসএল এর রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবং আরও যে সমস্ত এভিডেন্স আছে, কারণ এখানে আমি বারবার বলছি যে এই 172 পাতার রায়ে প্রত্যেকটা ছত্রে কিন্তু লেখা হয়েছে কি কি হয়েছে। যেমন তোমার একটা উদাহরণস্বরূপ অটোপসি সার্জনের কথা বলি, 267 থেকে 269 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অটোপসি সার্জন ডক্টর অপূর্ব বিশ্বাস, ডক্টর রীনা দাস এবং ডক্টর মলি ব্যানার্জি প্রথম দুজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তদানীন্তন এমএসবিপি সঞ্জয় বশিষ্ঠ আরজিকর মেডিকেল কলেজ, এবং শেষ ডক্টর মলি ব্যানার্জিকে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তদানীন্তন প্রফেসর কৌস্তব নায়েক, তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেছেন ফ্রম এনআরএস মেডিকেল কলেজ। কেন এনআরএস থেকে কেন আসতে হলো? প্রিন্সিপাল কেন দেখা করলেন না নির্যাতিতার বাবা মার সঙ্গে? যখন আমাদের অপসারিত প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল যখন 3:30 এলেন, তখন একসাথে তখন বাবা মার সাথে ঢুকতে দেওয়া হলো, তার আগে বাবা মাকে বসিয়ে রাখা হলো। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সিএফএসএল মেমো নম্বর 3389-এ এই একটা জিনিস রয়েছে, যেগুলো থেকে ভবিষ্যতে বিকে মহাপাত্রের অধীনে যে রিপোর্টটা পেশ করা হয়েছে তার থেকে অনেক কিছু উঠে আসবে বলে আমার দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনি এটা বিশ্বাস করছেন? আমি একটু অরিন্দম বাবুর কাছে যাব। ডক্টর চৌধুরী, আমরা তো দেখেছি যে বারবার এই কথাটা
অভয়ার বাবা মাও বলেছেন যে কি কি হয়েছে। একেবারে যখন ঘটনা ঘটলো তারপর যখন তার বাবা মাকে ফোন করা হচ্ছে, তারপর যখন বাবা মা এসছেন, বাবাকে অন্য কোথাও রেখে দেওয়া হয়েছে, মাকে বলা হচ্ছে সই করে দিন, এবং ওর মা বলছেন, অভয়ার মা বলছেন যে আমরা তখন যে অবস্থায় ছিলাম আমাদের ওপর যে পুলিশি নিগ্রহ হয়েছে, সেই সন্তানহারা বাবা মা বলছেন, আমাদের স্টুডিওতে এসেও বলেছেন যে নিগ্রহ হয়েছে তার বিচারও তো পাওয়া গেল না। আর এই যে আপনারা বলছেন যে উচ্চতর আদালতে আপনারা যাবেন ন্যায় বিচার চাইতে, উচ্চতর আদালতে তো এই সঞ্জয় রায়ও যেতে পারে, কারণ তাকে গতকালই বিচারক বলেছেন যে সঞ্জয় রায়ের জন্য তো দরজা খোলা রয়েছে, সে তো সেই জায়গা থেকে বার্গেন শুরু করবে যে যাবজ্জীবন পেয়েছি, এবার যেন সেই সাজাটা কমানো হয়। এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, একেবারেই। সে তো তার সঞ্জয় রায় যা করবার সে করবে, কিন্তু আমাদের চিকিৎসক সংগঠন এবং আমাদের বিভিন্ন সহৃদয় ব্যক্তিরা আমরা সবাই এটাই মানে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা উচ্চতর আদালতে যাব। আদালতের প্রতি আমাদের ভরসা আছে, মহামান্য আদালতের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। দেখা যাক যে ডিওয়াই চন্দ্রচূড় উনি বলেছিলেন যে এই ঘটনাটি শুনে উনি আঁতকে উঠেছিলেন, যেরকম রঞ্জনবাবু বললেন। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে প্রথম দিকে এই ঘটনা প্রবাহ কিভাবে তদন্ত প্রবাহ চলেছিল, এবং পরের দিকে সেই তদন্ত প্রবাহকে কিভাবে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে, যেটা আমাদের ধারণা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে, এবং এই ঘটনাটি কি কোনোভাবে ডিফিউজ করবার চেষ্টা করা হয়েছে। তো সুতরাং আমাদেরকে এখনো লড়াই চালিয়ে যেতে হবে, এখনো থামলে চলবে না। অভয়ের বাবা মা শুধু নয়, এটি প্রত্যেকটি কর্মক্ষেত্রে কর্মরতা মেয়ের বাবা মা হিসাবে আমরা এই লড়াই এগিয়ে নিয়ে যাব। মহামান্য আদালতের প্রতি আমাদের আস্থা আছে। আপনি যেটা বলছেন একদমই এই সুরেই কিন্তু কথা বলেছেন অভয়ার বাবা মাও, কিন্তু একটা জায়গায় তাদের গিয়ে তাল কেটেছিল যখন তারা শুনেছিলেন যে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তারা একটা কথাই যখন বলছেন বিচারক, তখনই কিন্তু উঠে দাঁড়িয়ে বলেছিলেন তার বাবা যে আমরা টাকা চাই না, আমাদের টাকা চাই না, আমরা ন্যায় বিচার চাই। গতকাল যখন সাজা শোনানো হলো তারপর কোর্টের বাইরে বেরিয়ে এসে অভয়ার মা কি বলেছেন শুনুন। এই ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা। আমার মেয়ের দায় প্রশাসন এড়াতে পারে না। সে একটা সরকারি হসপিটালে কর্মরত ছিল, প্রথমে পুলিশ তদন্ত করেছে 5 দিন এবং সিবিআই 5 মাসে সেটাতেই তকমা লাগিয়েছে। এটা সিবিআই এর ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। সঞ্জয় একা কিছুতেই এই ঘটনা ঘটানো সম্ভব না, সেটা সিএফএসএল রিপোর্টেই উল্লেখ আছে যে যেখানে আমার মেয়ের দেহটা পড়েছিল সেখানে বাইরের কেউ একা এসে ঘটিয়ে যাওয়া সম্ভব না। সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে বৃহত্তর ষড়যন্ত্র। বৃহত্তর ষড়যন্ত্র কি একাকে দিয়ে হয়? রঞ্জনবাবু, আমরা দুটো বিষয় শুনলাম মায়ের বক্তব্য থেকে, যেখানে প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসনিক জায়গা থেকে তাদের একটা ব্যবস্থাপনা দরকার ছিল, আর অন্যটা হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্র, সেটা কিন্তু অভয়ার মা বলেননি। এটা কিন্তু একেবারে প্রথম থেকে আমরা সুপ্রিম কোর্টের যে শুনানি সেখানেও দেখেছি, এবং সেখানে সিবিআই এর যে রিপোর্ট জমা দেওয়া হতো সেখানেও উল্লেখ করা হয়েছিল বলে খোদ বিচারপতি বলেছিলেন সুপ্রিম কোর্টে। সেই জায়গা থেকে জানতে চাইবো যে কোনো বেসরকারি হাসপাতালে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কি সেই কর্তৃপক্ষকে, সেই হাসপাতাল কর্তৃপক্ষকে ছাড়া হতো? তাদেরকে কি জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে গ্রেফতারি এগুলো করা হতো না? তাহলে যখন একটা সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটছে তখন কেন স্বাস্থ্য দপ্তরকে রেয়াত করা হবে? কেন স্বাস্থ্যমন্ত্রীকে বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে কেন রেয়াত করা হবে? প্রশাসনিক ব্যর্থতা ছাড়া কিন্তু আমি মনে করি আরও কিছু তৎপরতাও ছিল। এটা অতি তৎপরতা বলবো, এত অতি সক্রিয়তা। বিকেল 4টের সময় যখন আমরা জানি এক্সিবিশন করতে গেলে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি লাগে, তারপরে 6টার সময় সেখানে ওনাদের যে পারিবারিক বন্ধু মানস দেবের উপস্থিতিতে এবং সঞ্জীব মুখার্জি ব্যক্তি ছিলেন তারা কিন্তু টালা থানায় গেলেন এবং তারা কিন্তু লজ করলেন কমপ্লেন, এবং তারপর অতি দ্রুত যেভাবে ডেড বডিটাকে নিয়ে যাওয়া হলো মর্গ থেকে তুলে, এবং বাবা মা যখন দ্বিতীয়বার রিকোয়েস্ট করলেন পোস্টমর্টেমের জন্য সেটাও শোনা হলো না, এবং 10টার মধ্যে সেখানে পৌঁছে গেলেন, এবং পানিহাটির যিনি মাননীয় বিধায়ক নির্মল ঘোষ ছিলেন এবং সঞ্জীববাবুর অতি তৎপরতায় দুটো ডেড বডিকে টপকে যেভাবে দ্রুততার সঙ্গে দাহকার্য সম্পন্ন করা হলো। এবং এখানে ক্যাটাগরিক্যালি এই রিপোর্টে আছে, এটা আমি বলছি না, যে ডিসি নর্থ তদানীন্তন তিনি কিন্তু গিয়েছিলেন এবং এই অভয়ার বাড়ির দোতলায় গিয়ে লিকুইড ক্যাশ দেওয়ার চেষ্টা করেছেন, এরকম এবং যে ডিসি নর্থের আওতাতেই পড়ে না গোটা বিষয়টা, কারণ ডিসি সেন্ট্রালের আওতায় পড়ার কথা, তিনি চলে গেলেন ওখানে। গুপ্তাবাবুকে তিনি গিয়েছিলেন এবং সেখানে প্যাকেট দেওয়া হয়েছিল, এবং সেই পরে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমরা বলি ঘোলা পিএসএ, এই ঘোলা পিএস থেকে ওসি
ওসি 11ই আগস্টে 10:11 PM তখন কিন্তু ফোন করে বলেছিলেন যে তোমরা কেন নির্যাতিতার বাবা মাকে, আপনারা কেন মিডিয়ার সামনে মুখ খুলেছেন। তাহলে সেই জায়গা থেকে আরেকটা বিষয় রঞ্জনবাবু, আপনার যদি নিশ্চয়ই মনে আছে, যখন সইটা করিয়ে নেওয়া হয়েছিল যে শেষকৃত্য সম্পন্ন হবে মেয়েটির, অভয়ার, সেই জায়গা থেকেও বাবাকে আর মাকে আলাদা করে দেওয়া হয়েছিল, মায়ের ওপর চাপ দিয়ে তাকে দিয়ে সইটা করিয়ে নেওয়া হয়েছিল। বাবা তখন কোথায়, মাও জানেন না, মা কি করছেন সেটা তখন অভয়ার বাবাও জানেন না। এই জায়গা থেকে আমি একদম শেষ প্রশ্নটা করব যে এতগুলো যে লুপহোলস রয়েছে অরিন্দম বাবু, সেখান থেকে কি সত্যি আমরা এর পরেও এত কিছু, তো আমরা জানি তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ঘটনা স্থলের চরিত্র পর্যন্ত বদলে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে আদতে কি আর সম্ভব যা এখনো পর্যন্ত হয়েছে তারপর আবার আমরা সত্যি জাস্টিস পেতে পারি? দেখুন, ঘটনাস্থলের চরিত্র বদলে দেওয়া হয়েছে সেটা পরের বিষয়। প্রথম কথা হচ্ছে সেমিনার রুমটা ঘটনাস্থল কিনা সেটাই এখনো পর্যন্ত আমরা কেউ শিওর নই। হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে একজন মদ্যপ অবস্থায় একজন সিভিক ভলেন্টিয়ার এইরকম ভাবে নৃশংসভাবে খুন ধর্ষণ করলেন, সেখানে গোটা সেমিনার হলে কোনো কিছু তছনছ করা, এমনকি চটি জোড়া পর্যন্ত ঠিকঠাক ভাবে জায়গায় রাখা। তো সুতরাং সেমিনার হল প্রথম থেকেই যে ওইটা প্লেস অফ অকারেন্স কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এবার আসি তদন্তকারী সংস্থার কথায়। প্রথমে তো কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করেছিল, সিবিআই এতদিন ধরে তদন্ত করে রীতিমতো সেই বিষয়টিতে শিলমোহর লাগায়। একদম অভয়ার মাও ঠিক এই কথাটাই বলেছে যে তারা কয়েকদিনে যেটা করেছিল আর শেষ পর্যন্ত এই এতগুলো দিন তদন্ত করে সেই এক জায়গাতেই আমরা শেষ এসে পৌঁছলাম। কিন্তু এখনো পর্যন্ত আমাদের একটা আশা রয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেওয়া হবে, বলা হয়েছিল দেওয়া হবে, সেখানে যদি দেওয়াও হয় কি দেওয়া হবে আমরা জানি না। তবে ওই যে আশা করে যেতে হয়, সেই আশাটা নিয়েই আমরা বাঁচবো। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো উচ্চতর আদালতে যারা লড়াইটা করছেন, অভয়ার বাবা মা থেকে শুরু করে যে সমস্ত মঞ্চ আমরা দেখতে পাচ্ছি রঞ্জন বাবুরাও রয়েছেন, তারা যাবেন বলছেন, সেদিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এবং আমরা ন্যায় বিচার পাবো। যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া বন্ধ হচ্ছে, যতক্ষণ না কেস ক্লোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আশাটাই রেখে যাব। আজকে আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে আসার জন্য ধন্যবাদ। আমরা এই আলোচনা এবং এই প্রশ্ন তোলা এগুলো চালাতেই থাকবো, কারণ এর উত্তর আমাদের পেতে হবে। তবে চা আড্ডার খবর আজ এখানেই এ পর্যন্তই। ফিরে আসছে একটা বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।